ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেয়ার পর যে বিষয়টি ভারতের সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে তা হল দ্বিপাক্ষিক সম্পর্ক এবং এর ভিত্তিতে সংগঠিত প্রকল্পগুলোর ভবিষ্যৎ। ভারতের প্রথম সারির অর্থনৈতিক পত্রিকা দ্য ইকোনমিক টাইমসের গত ২৭ আগস্টের এক রিপোর্টে জানানো হয়, ভারতের ৫টি বিদ্যুৎ সংস্থার বাংলাদেশের কাছে মোট বকেয়া অর্থের পরিমাণ ১ বিলিয়ন বা ১০০ কোটি ডলার ছাড়িয়ে গেছে। এর মধ্যে একা আদানি পাওয়ারেরই ৩০ জুন ২০২৪ তারিখ পর্যন্ত ৮০ কোটি ডলার পাওনা ছিল বলে বলা হয়। এই সংস্থাটি ঝাড়খণ্ডের গোড্ডায় অবস্থিত। তাদের তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদনের পুরোটাই বাংলাদেশে রফতানি করে থাকে। এছাড়াও এসিআইএল এনার্জি, পিটিসি ইন্ডিয়া, এনটিপিসি ও পাওয়ার গ্রিডের মতো আরও বিভিন্ন সংস্থারও বাংলাদেশের কাছে কোটি কোটি ডলার পেমেন্ট বাকি রয়ে গেছে বলে ওই রিপোর্টে জানানো হয়। বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা যে এই অর্থ পরিশোধের সম্ভাবনাকে ব্যাহত করতে পারে সেই আশঙ্কার কথাও উল্লেখ করা হয়েছিল উক্ত প্রতিবেদনে। ইতোমধ্যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালও জানিয়েছে, গত ৫ আগস্টের পর থেকেই বাংলাদেশ ভারতের প্রায় সব দ্বিপাক্ষিক প্রকল্পের কাজ থমকে গেছে। কর্মীরাও অনেকে ভারতে ফিরে আসতে বাধ্য হয়েছেন। পরিস্থিতি সঠিক অর্থে স্বাভাবিক হলে এই প্রকল্পগুলোর কাজ যে চট করে আবার শুরু হচ্ছে না সেটাও জানিয়ে দিয়েছেন তিনি। জানা যাচ্ছে এরই মধ্যে রামপালের মৈত্রী তাপবিদ্যুৎ কেন্দ্র বা নুমালীগড় পার্বতীপুর জ্বালানি পাইপলাইনের মতো বহু প্রকল্পের ভবিষ্যৎও অনিশ্চিত হয়ে পড়েছে। তবে কি বাংলাদেশের জ্বালানি, বিদ্যুৎ, অবকাঠামো সহ বিভিন্ন সেক্টরে ভারতের বিভিন্ন সংস্থার বিপুল বিনিয়োগ এখন ঝুঁকির মুখে? এমন প্রশ্নকে কেন্দ্র করে এখন নতুন করে দেখা দিয়েছে অস্থিরতা। দিল্লিতে থিঙ্ক ট্যাঙ্ক RES এর অর্থনীতিবিদ প্রবীর দে এ ব্যাপারে এখনই নিরাশ হতে রাজি নন। তিনি মনে করিয়ে দিচ্ছেন, বাংলাদেশের নতুন সরকার ভারতের সঙ্গে বিভিন্ন চুক্তি বা সমঝোতা পুনর্বিবেচনা করার কথা বললেও সে দেশের কোনো ভারতীয় প্রকল্প কিন্তু বাতিল ঘোষণা করেনি। তিনি বলেন, তাছাড়া এই ধরনের বিনিয়োগে সবসময় একটা সভারেইন গ্যারান্টি বা সার্বভৌম নিশ্চয়তার আওতায় থাকে, অর্থাৎ প্রকল্প বাতিল করা হলে রাষ্ট্রের ওপর সেই ক্ষতি পুষিয়ে দেওয়ার দায় বর্তায়। এই ধরনের ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত কোম্পানির ইন্টারন্যাশনাল আরবিট্রেশন কোর্ট বা আন্তর্জাতিক সালিসি আদালতে যাওয়ার রাস্তাও খোলা থাকে। বছর কয়েক আগে মালদ্বীপ যখন তাদের দেশের প্রধান বিমানবন্দরটির পরিচালনার ভার একটি ভারতীয় কোম্পানির হাত থেকে ছিনিয়ে নিয়েছিল, সেই সংস্থাটি সিঙ্গাপুরে আন্তর্জাতিক সালিসিতে গিয়ে বিপুল অঙ্কের ক্ষতিপূরণও আদায় করতে সক্ষম হয়। বাংলাদেশের ক্ষেত্রে এখনই সেরকম কোনো সম্ভাবনা না দেখা গেলেও দেশের অর্থনৈতিক সংকট ও বৈদেশিক মুদ্রার ঘাটতি মেটাতে যে বেশ কিছুটা সময় লাগবে। একই সাথে ভারতীয় সংস্থাগুলোকে লগ্নির রিটার্ন রিপোর্ট পেতে আরও অপেক্ষা করতে হবে। সে বাস্তবতা অবশ্য দিল্লি এরই মধ্যে অনুধাবন করেছে। তবে এমন পরিস্থিতিতেও ভারত বাংলাদেশের সাথে সামঞ্জস্যপূর্ণ সম্পর্ক ধরে রাখতে আগ্রহী।